আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা বিষয় শেয়ার করতে চলে আসলাম। বিষয়টি হলো বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের অনেক বেশি টানাপোড়েন চলছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক প্রকার বলেই দিয়েছে যে বাংলাদেশ এবং চায়না সীমান্তে সেনাবাহিনীকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে। আমরা জানি দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুব বেশি উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে সাম্প্রতিক সময়ে। এখানে আমি রাজনাথ সিং এর যে বিবৃতিটি দিয়েছে সেটি আমি সরাসরি কোট করব। তিনি বলেছেন, সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি, যে ভারত শান্তিপ্রিয় একটি জাতি, কিন্তু আমাদের সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যে কোনো অপ্রত্যাশিত কিছু ঘটলে সেটার সম্মুখীন হতে হবে এবং আমাদের আশেপাশে যেমন চায়না বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থান নিতে হবে। ইউক্রেন, রাশিয়া, হামাস, ইসরায়েল যুদ্ধ থেকে শিক্ষা নিতে হবে। তিনি আরও নির্দেশ দেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি গভীর পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেন এবং বাংলাদেশ চায়না সীমান্তে সকল ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিয়েছেন। এই হচ্ছে রাজনাথ সিংয়ের নির্দেশনা এবং এ থেকে আমরা অনেকটা নিশ্চিত হতে পারি যে ভারত অনেক বেশি সিরিয়াস হয়ে উঠেছে বাংলাদেশ নিয়ে এবং অনেকটা যুদ্ধ একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে এবং সরকারিভাবে এবং একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রী যখন এরকম উদ্ধৃতি করে তখন আমাদের বসে থাকা আসলে উচিত হবে না। এক্ষেত্রে বাংলাদেশ কি করতে পারে? এখন চিন্তার বিষয় হলো, কোনো কারণে যদি যুদ্ধ লেগেই যায়, বাংলাদেশের সামরিক শক্তি কি যথেষ্ট নাকি চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে? কারণ ভারত সামরিক শক্তির দিক দিয়ে বিশ্বের তৃতীয় বা চতুর্থ স্থানে অবস্থান করছে এই মুহূর্তে। ভারতে রয়েছে অত্যাধুনিক এয়ারফোর্স, বিশাল নৌবহর এবং লক্ষ লক্ষ কোটি পদাতিক সেনাবাহিনী, পদাতিক বাহিনীর দল। সর্বশেষ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারতের বর্তমান অবস্থান হচ্ছে চতুর্থ। বর্তমান অবস্থান হচ্ছে চতুর্থ, আর বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে 37তম। সো আমরা এখান থেকে খুব সহজেই বুঝতে পারি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সামরিক সক্ষমতার একটা বিশাল পার্থক্য রয়েছে এবং এটা বিশাল একটা গ্যাপ রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সবচেয়ে দুর্বল বিষয় হলো এয়ার পাওয়ার। আমরা সামরিক শক্তির দিক দিয়ে মোটামুটি ভালো পজিশন আছে, আমাদের বিশাল সেনাবাহিনী আছে এবং আমাদের প্যারামিলিশিয়া আছে, কিন্তু আমরা বিমান বাহিনী বা এয়ার পাওয়ার ইন্ডেক্সের দিক দিয়ে আমরা বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া একটি দেশের মধ্যে রয়েছি। আমরা যদি গ্লোবাল এয়ার পাওয়ার ইন্ডেক্স দেখি, যেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 82তম, প্রায় 103টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 82তম, আর ভারতের অবস্থান যেখানে ষষ্ঠ। এবং ভারতের আগে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র রয়েছে এবং যুক্তরাষ্ট্রের এক একটি এয়ারফোর্স, নেভাল এবং গ্রাউন্ড প্যারামিলিশিয়া, এদের জন্য আলাদা আলাদা এয়ারফোর্স রয়েছে। সো এই দিক দিয়ে চিন্তা করলে ভারত হচ্ছে ষষ্ঠ অবস্থান করছে, বাংলাদেশের অবস্থান হচ্ছে 82তম। সো এ থেকে বোঝা যায় বিশাল একটা পার্থক্য রয়েছে। ভারতের কাছে প্রায় 1645টি সামরিক এয়ারক্রাফট রয়েছে, যার বেশিরভাগই হচ্ছে চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। এই চতুর্থ প্রজন্মের ফাইটার জেটের মধ্যে হচ্ছে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস, মার্ক 1 এবং মার্ক A1। আর ভারত সবচেয়ে বেশি নির্ভরশীল হচ্ছে রাশিয়ান সুকুই SU-30 এবং সাম্প্রতিক সময়ে ভারত ফ্রান্স থেকে ড্যাজাল্ট রাফায়েল চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট কিনেছে, যেটি খুবই আমরা দেখেছি বিভিন্ন যুদ্ধে এটার পারফরমেন্স দেখেছি এবং এটা খুবই সক্ষম এবং সক্ষমতার দিক দিয়ে খুব ভালো একটি ফাইটার জেট। এবং এখন যদি বলি যে ড্রোন ক্ষমতা কীরকম, ভারতের বিশাল একটি ড্রোন ওয়ারফেয়ার রয়েছে। এর মধ্যে স্টেলথ ড্রোনও রয়েছে, যেটা ইসরায়েলের সাথে তাদের একটা চুক্তি রয়েছে। ইসরায়েলি অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি, ইসরায়েলি এয়ারফোর্স ইন্ডাস্ট্রির সাথে একটা চুক্তি রয়েছে, যেটা হচ্ছে হারমেস 900।
এই ড্রোনটি খুবই কার্যকর এবং ইসরায়েলের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করছে মিডল ইস্টে। এই হারমেস 900 এটা ভারতে উৎপাদিত হচ্ছে এবং ইসরায়েলের সাথে আরেকটা যৌথ উদ্যোগে ইন্ডিয়া, সেটা হচ্ছে সার্চার মার্ক 1 মার্ক 2, এটাও ভারত এবং ইসরায়েলের যৌথ উদ্যোগে এই ড্রোনটি তৈরি করা হচ্ছে ভারতে। এবং আরও কিছু তাদের নিজস্ব ড্রোন প্রযুক্তি রয়েছে, তার মধ্যে হচ্ছে রুস্তম, ঘটক, হালখ্যাট, হারপি এবং ইম্পেরিয়াল ইগল ইত্যাদি নামে আরও বেশ কিছু ভারতের নিজস্ব ড্রোন রয়েছে। অপরদিকে বাংলাদেশের যদি দিকে থাকায় আমরা বাংলাদেশের এয়ার পাওয়ার চিন্তা করলে আমরা দেখি 173টির মতো বাংলাদেশের এয়ারক্রাফট রয়েছে। সব মিলিয়ে এখানে হচ্ছে আপনার ফাইটার জেট এবং ক্যারিয়ার ট্রান্সপোর্টেশন সব ধরনের বিমানের মধ্যে 173টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সোভিয়েত যুগের সেই ইমাদাতের আমলের MiG-29 এবং চাইনিজ চ্যাংডু F7, রাশিয়ান Yak-130, এটা হচ্ছে প্রশিক্ষণ বিমান। যে এগুলি রয়েছে। MiG-29 সেটা হচ্ছে সোভিয়েত যুগের পুরাতন সেই MiG-29 আমরা এখনো ব্যবহার করছি। আর আমাদের কমব্যাট ড্রোনের যদি দিকে থাকায় সেটা হচ্ছে আমাদের সর্বশেষ সংযোজন তুরস্কের বাইরাক্তার TB2। এটি একটি ভালো সংযোজন, তবে এটার বেশ কিছু দুর্বলতা দেখা দিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে। আর আমাদের আর কিছু ড্রোন রয়েছে যেগুলো হচ্ছে একদম অ্যাটাক ড্রোন না, এগুলো রিকগনিশন অ্যান্ড সার্ভেলেন্স, যেমন স্লোভেনিয়ার তৈরি C4I এবং ইতালির তৈরি ফ্যালকো। এগুলো হচ্ছে আসলে সার্ভেলেন্স এবং রিকগনিশনস ড্রোন, এগুলো অ্যাটাক ড্রোন না। সো এদিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, যোজন পিছিয়ে আছি। শুধু ভারতের সাথে আমরা কম্পেয়ার করছি, ভারত বিশাল একটি শক্তি, তাই হয়তো অনেক বেশি পিছিয়ে মনে হচ্ছে। আমি এবার আপনাদের একটু আমাদের পার্শ্ববর্তী আরেক প্রতিবেশী সাথে কম্পেয়ার করে দেখাবো যে মিয়ানমারের সাথে। মিয়ানমারের কি অবস্থা? মিয়ানমার তো আমাদের অর্থনৈতিকভাবে অনেক দিক দিয়ে পিছিয়ে, কিন্তু মিয়ানমার সামরিক দিক দিয়ে আমাদের এয়ার পাওয়ারের দিক দিয়ে আমাদের চেয়ে কতটুকু এগিয়ে আপনারা এখন বুঝবেন। মিয়ানমারের টোটাল এয়ারক্রাফট রয়েছে 348টি, সব কিছু মিলিয়ে তাদের 348টি এয়ারক্রাফট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাশিয়ান সুকুই SU-30 যেটা ইন্ডিয়াতে আছে এবং মাল্টিরোল ফাইটার জেট। এটা কমব্যাট ক্যাপাবিলিটি অনেক বেটার যে MiG-29 এর চেয়ে। এবং চীনের তৈরি F-17 রয়েছে, যেটা খুবই বেটার একটা অপশনস ফর মাল্টিরোল এবং কমব্যাট ফাইটার জেট হিসেবে, যেটা পাকিস্তানে রয়েছে এবং খুবই সক্ষম একটা ফাইটার জেট 4র্থ প্রজন্মের। এবং তাদের কাছে সোভিয়েত ইউনিয়নের সেই MiG-29 রয়েছে মিয়ানমারের কাছে, কিন্তু তারা সেটাতে আর বেশি আগায়নি এবং সেটা নিয়ে পড়ে থাকেনি। তারা নতুন সংযোজন করেছে, আপডেট ফাইটার জেট সংযোজন করেছে এবং নিজেদের এয়ার পাওয়ারকে অনেক অ্যাডভান্স এয়ার পাওয়ারে রূপান্তরিত করেছে। কিন্তু আমাদের কি হয়েছে? আমরা সেই সোভিয়েত আমলের MiG-29 এটা এবং চ্যাংডু J7 F7, এটা হচ্ছে চাইনিজ একটি ফাইটার জেট, এসব নিয়ে আমরা এখন উপরে আছি। আমাদের মডার্নাইজেশন যে গত 15 বছর যে সরকারটি গেছে, তারা এয়ারফোর্সকে এমন একটি এয়ারফোর্সে রূপান্তরিত করেছে, সবচেয়ে অবহেলিত বা সারা বিশ্বে টেকনোলজির দিক দিয়ে সবচেয়ে অবহেলিত একটা এয়ারফোর্সে রূপান্তরিত করেছে। আমি একটা বিষয় আপনারা বুঝবেন কেন তারা এই সিদ্ধান্ত নিয়েছে, কেন এয়ার পাওয়ারকে ইনক্রিজ করে নাই। বর্তমান যুদ্ধে ওয়ারফেয়ারে এয়ার পাওয়ার ছাড়া কোনো দেশই এগিয়ে যেতে পারে না। এয়ারফোর্স সবচেয়ে ফার্স্ট লেভেল ডিফেন্সের ক্ষেত্রে সবচেয়ে কার্যকরী একটা এয়ারফোর্স, আর সেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে আছে। এবার আসুন বাংলাদেশের এই মুহূর্তে এয়ারফোর্সের জন্য সবচেয়ে জরুরি সরঞ্জাম কী কী হতে পারে। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, ভারত দীর্ঘদিন ধরে এয়ার পাওয়ারের দিক দিয়ে পাকিস্তানের চেয়ে পিছিয়ে ছিল। কারণ পাকিস্তানের রয়েছে উল্লেখযোগ্য কয়েকটি ফাইটার জেট, যেটি ভারতের স্বপ্ন, বলতে গেলে স্বপ্ন। পাকিস্তানের কাছে যে বিষয়গুলো, আমি বাংলাদেশের উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশের যা দরকার সেটা উদাহরণ দিয়ে পাকিস্তানকে আনছি, কারণ পাকিস্তান হচ্ছে সবচেয়ে বেশি এই রিজনে এয়ার পাওয়ার সমৃদ্ধ একটা দেশ। তারা বলতে গেলে ইন্ডিয়ার সাথে এক প্রকার পাল্লাই দিয়ে চলছে। সেটা হচ্ছে কি, পাকিস্তানের যে ভল্টেজ যে এয়ার পাওয়ার এয়ারফোর্স বা এয়ার ফাইটার জেটগুলো রয়েছে সেগুলো আমি বলবো। সবার আগে পাকিস্তান রয়েছে F-16 ফাইটার জেট। ক্যান ইউ ইমাজিন F-16 লকহিড মার্টিন F-16 ফাইটার জেট পাকিস্তানের রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সাথে ডিল করার মাধ্যমে
পাকিস্তান সরকার F-16 ফাইটার জেট রয়েছে, এবং এটা একটা স্ট্র্যাটেজিক্যাল, তাদের যখন গৃহযুদ্ধ হচ্ছিল, সিভিল ওয়ার, তখন যুক্তরাষ্ট্রের সাথে একটা স্ট্র্যাটেজিক্যাল ডিলের মাধ্যমে আফগান ইনফিলট্রেটরকে দমন করার জন্য তারা এটা এনেছিল, এবং তাদের বহরে বেশ ভালো পরিমাণে F-16 ফাইটার জেট রয়েছে। এবং দ্বিতীয়ত পাকিস্তানের কাছে রয়েছে যে F-17 থান্ডার, যেটি আমরা জানি সব চায়না এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে এই ফাইটার জেটটি উৎপাদন করা হয়েছিল, এবং এটি মাল্টি রোল কমব্যাট ফাইটার জেট। এটাকে ধরা হয় চতুর্থ প্রজন্মের ফাইটার জেট। এটা স্টেলথ ফাইটার জেট না, কিন্তু এর অনেকগুলো সুনাম রয়েছে মাল্টি রোল ফাইটার জেট হিসেবে। সো এটা একটা খুব ভালো একটা অপশনস হতে পারে বাংলাদেশের জন্য, যে F-17 থান্ডার ফাইটার জেটটি। আমরা F-16 US মেড F-16 ফাইটার জেট নাও পেতে পারি, বাট চাইনিজ মেড পাকিস্তানি যে F-17 থান্ডার, এই ফাইটার জেটটি সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে বাংলাদেশের জন্য এই মুহূর্তে। এবং তৃতীয় যে ফাইটার জেটটি পাকিস্তানে রয়েছে, সেটি হচ্ছে সর্বশেষ পাকিস্তানের যে সবচেয়ে বেশি আলোচিত ফাইটার জেটটি অ্যাড হতে যাচ্ছে, সেটা হচ্ছে চাইনিজ Shenyang J-31, which is also called FC-31। এটা হচ্ছে স্টিল ফাইটার জেট, পঞ্চম প্রজন্মের ফাইটার জেট, এবং এই ফাইটার জেটটি খুবই আলোচিত, কারণ এটা যুক্তরাষ্ট্রের যে আমরা F-22 র্যাপ্টর রয়েছে, পঞ্চম প্রজন্মের সবচেয়ে ওয়ার্ল্ড ক্লাস ফাইটার জেট বলা হয়, যেটার নাম হচ্ছে F-22 র্যাপ্টর, সেটার সাথে পাল্লা দিতে পারে এমন একটা গুঞ্জন রয়েছে FC-31 এর, কারণ এটাও স্টেলথ ফাইটার জেট, এবং পাকিস্তান এই ফাইটার জেট চীনের থেকে প্রকিউর করবে। এই জন্য ইন্ডিয়া খুবই কনসার্ন এই বিষয়টা নিয়ে, কারণ এবং তড়িঘড়ি করে ইন্ডিয়া ফ্রান্স থেকে যে রাফেল আমদানি করেছে, এবং ইন্ডিয়াও থেমে নেই। ইন্ডিয়ার একটা বিশাল কর্মযজ্ঞ চলছে, সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ফাইটার জেট তৈরি, স্টিল ফাইটার জেট তৈরি করার জন্য ইন্ডিয়ার কর্মযজ্ঞ চলছে। সেটা হচ্ছে AMCA, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, AMCA, which was initiated by HAL, হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেড। হিন্দুস্তান অ্যারোনটিক্যাল লিমিটেডের উদ্যোগে এটি তৈরি করা হচ্ছে, এবং এটি স্টিল ফাইটার জেট পঞ্চম প্রজন্মের সর্বাধুনিক ফাইটার জেট ইন্ডিয়া তৈরি করছে নিজস্ব প্রযুক্তি দিয়ে, এবং অন্যান্য দেশেরও হেল্প নিচ্ছে, সেটা অস্বীকার করতে পারবে না তারা, সেটা শিওরলি তারা অন্যান্য দেশ থেকেও হেল্প নিচ্ছে। কিন্তু পাকিস্তান যেভাবে মডার্নাইজ করেছে, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার যেভাবে তাদের এয়ারফোর্সকে মডার্নাইজ করছে, আমরা প্রস্তর যুগে রয়ে গেছি। আমরা এমন একটা অবস্থানে রয়ে গেছি যেটা আনইমাজিনেবল। সারা বিশ্বে এমন কোনো দেশ নাই যে আমাদের মতো সক্ষমতা, অর্থনৈতিক সক্ষমতার একটা দেশ এত পিছিয়ে এর পরে। এটা আমাদের জন্য একটা ষড়যন্ত্র মনে হয়েছে আমার, এটা একটা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রই মনে হয়েছে, কারণ এয়ার পাওয়ার ছাড়া বর্তমানে এয়ারফোর্স, নেভি, আপনার আর্মি, নেভি বলেন, এগুলো কিছুই না, কারণ ফার্স্ট লেভেল ডিফেন্সে এখন এয়ারফোর্স খুবই বেশি কার্যকর। আর একটা বিষয় হচ্ছে পাকিস্তানের যে ড্রোনগুলো প্রকিউর করেছে তুরস্ক থেকে, সেগুলো অনেকটা চমক জায়গা নেয়া। তার মধ্যে রয়েছে বাইরাক্তার, তো রয়েছেই, বাইরাক্তারের মেড ইন বাইরাক্তার রয়েছে, যেমন বাইরাক্তার আকিঞ্চি, এটা ওয়ার্ল্ড ক্লাস একটা ড্রোন, এর রিকগনাইসেন্স, কমব্যাট ক্যাপাবিলিটিস এবং মাল্টিরোল and also the altitude, এটা যে অতিমাত্রার উচ্চতা থেকে রিকগনাইসেন্স করতে পারে, এটার ক্যাপাবিলিটি আনইমাজিনেবল। যুক্তরাষ্ট্র এবং কি পশ্চিমা বিশ্বে এটা খুব সাড়া জাগিয়েছে এই ড্রোনটি, যেটা হচ্ছে বাইরাক্তার আকিঞ্চি। এবং পাকিস্তান আরো মডার্নাইজ করতেছে তুরস্কের সাথে একটা যৌথ সামরিক চুক্তির মাধ্যমে, এবং নিজেদের দেশীয় অনেক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি পাকিস্তান নির্মাণ করছে। কিন্তু বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো এরকম প্রজেক্ট আমি দেখতে পাইনি এই পর্যন্ত। আমি আসলে খুবই আশ্চর্যের বিষয়, কারণ এই মুহূর্তে যদি যুদ্ধ লেগে যায়, যুদ্ধ লাগলেই বোঝা যায় যে আমরা বাইরাক্তার TB2 এনেছি, মাত্র 6 পিস TB2 প্রকিউর করেছি। যুদ্ধে লাগলে একদিনেও তো 6টি TB2 ধ্বংস হতে পারে। সো আমাদের আসলে খুবই নাজুক অবস্থা। যুদ্ধ লাগলে এই মুহূর্তে আমরা যুদ্ধ চাই না ভারতের সাথে, কারণ
এই মুহূর্তে যুদ্ধ লাগলে ভারত কি বিশাল পাওয়ার, ইভেন মায়ানমারের সাথে যুদ্ধ আমরা চাই না, কোনো দেশের সাথে যুদ্ধ চাই না, আমাদের সবকিছু কূটনৈতিকভাবে সমাধান করা উচিত। কিন্তু যুদ্ধ না চাওয়ার পরেও আমাদের প্রতিবেশী তো যুদ্ধ চাইতে পারে এবং যুদ্ধ বাদিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমাদের যে মিনিমাম ন্যূনতম ডিফেন্স লেভেল যেটা রয়েছে সেটা আমরা অনেক পিছিয়ে আছি। সো প্রিয় দর্শক, আশা করি আমার বিষয়গুলো স্পষ্ট বুঝতে পারছেন। আই হোপ নতুন গভর্নমেন্ট যারা আসছে তারা প্রতিরক্ষার সেক্টরে এয়ারফোর্সকে মডার্নাইজ করবেন এবং অত্যাধুনিক যে কমব্যাট ফাইটার ক্রাফট যেগুলো আমাদের সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে ফাইটার জেট। আমাদের মাল্টি রোল কমব্যাট ফাইটার জেট, অ্যাডভান্স মাল্টি রোল ফাইটার জেট, রিকগনিশন্স ড্রোন অ্যান্ড অলসো কমব্যাট ড্রোন, এগুলো সবচেয়ে বেশি বর্তমান সময়ে জরুরি। কারণ আমাদের ভালো মানের এয়ারক্রাফট না থাকলে, আকাশটা নিয়ন্ত্রণের জন্য কোনো ভালো না থাকলে, আমরা দেখেছি চাইনিজ মেড F-17 এবং Su-30 বারবার বাংলাদেশের আকাশ ভায়োলেট করতেছে মিয়ানমার থেকে, অথচ বাংলাদেশের বিমান বাহিনী নিজেও কিছু জানে না, এমনকি ভালো রাডারও নেই আমাদের দেশে। সো এই সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিয়ে বাংলাদেশের জন্য ভালো সামরিক সরঞ্জাম, এয়ার পাওয়ার ইনক্রিজ করার জন্য আমাদের খুব দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।